টপিক হচ্ছে ডিজাইন অ্যানালাইসিস অফ আরসিসি সিংলি বিম। সিংলি বিম সিঙ্গেল, আমরা যেটাকে সিঙ্গেল বলি, নর্মালি সিঙ্গেল বা সিংলি বিম। এই যে কনসেপ্টটা সিংলি বিম, কেন তার নাম সিংলি? আরেকটা বিম আছে ডাবলি বিম। নামগুলো দেখো, ডাবলি বিম যেটা ডাবল, সিঙ্গেল বিম মানে সিঙ্গেল শব্দটা থেকে আসছে। তো অনেকে তোমরা সোশ্যাল মিডিয়া গুলো তো স্ট্যাটাস লেখো না সিঙ্গেল, তো সেই সিঙ্গেল থেকে শব্দটা সিংলি বিম। বাট সিংলি বিমটা কি সেটা আমরা জানবো, যে এত সুন্দর নামকরণের কারণ কি? বিম কি একা, সেজন্য তার নাম কি সিংলি বিম? আর বিম কি ডাবল ভাবে বসে আছে, মানে দুইটা বিম একসাথে, সেজন্য নাম কি তার ডাবলি বিম? আরেকটা বিম আছে টি বিম, বিম কি দেখতে টির মতো, সেই জন্য নাম কি তার টি বিম? এই যে তিন রকমের বিম তোমার বিল্ডিং এ কিন্তু থাকে, ইভেন একই রুমের ভিতরেও থাকতে পারে। কিন্তু যেহেতু তিনটা বিমের চেহারা দেখতে সবই একই রকম, সেজন্য আমরা বিল্ডিং এর রুমের ভিতরে যখন থাকি তখন আমরা বিম দেখে বুঝতে পারি না এটা কি সিংলি বিম, ওটা কি ডাবলি বিম, এটা কি টি বিম। বুঝার কোনো উপায় নেই, শুধু বুঝার উপায় আছে ডিজাইনের সময়। ইভেন কনস্ট্রাকশনের সময়ও খুব একটা বোঝা যায় না, হালকা বোঝা গেলেও খুব একটা ধরা যায় না। যখন আমরা সাইটে রেইনফোর্সমেন্ট বসাতে থাকি বিমের, তখনও কিন্তু আমরা আলাদা করতে পারবো না কোনটা সিংলি, কোনটা ডাবলি এবং কোনটা টি। শুধুমাত্র ডিজাইন টেবিলে যিনি ডিজাইনার উনি ধরতে পারবেন কোনটা সিংলি, কোনটা ডাবলি, কোনটা কি টি। আমরা দেখি হোয়াট ইজ সিংলি বিম। A singly reinforced beam is that one where tensile reinforcement is placed in tension zone only. ও, আমরা দেখিয়েছি তোমাদের যে বিমে তিনটা জায়গায় ডিফ্লেকশন হয়, একটা হলো মিড স্পানের নিচে, আর আরো দুটো হচ্ছে সাপোর্টের কাছে উপরে। তিনটা জায়গায় টেনশন জোনে আমরা কিন্তু টেনসাইল রেইনফোর্সমেন্ট বসাই, কম্প্রেশন জোনে আমরা কিন্তু কিছুই বসাই না। এমন কোন বিম যেখানে তুমি যে কোনো সাইডে কাটো, মনে করো তুমি তুমি যদি বিমের মাঝখানে কাটো তাহলে নিচে হবে টেনশন, ঠিক উপরে হবে কম্প্রেশন। তুমি যদি সাপোর্টের কাছে বিমটাকে কেটে ফেলো তাহলে উপরে হবে টেনশন, ইমিডিয়েট নিচে হবে কিন্তু কম্প্রেশন। অর্থ কি, যেখানে যেখানে তুমি টেনশন পাবা ওখানে টেনশনকে রেজিস্ট করবে একমাত্র কে? রেইনফোর্সিং বার। এবং সেই রেইনফোর্সিং বার তুমি যদি বসাও শুধুমাত্র টেনশন রেজিস্ট করার জন্য, তাহলে তাকে আমরা বলবো সিংলি বিম। এই ছবিতে দেখো একেবারে মিড স্পানে ক্রস করা হয়েছে, মানে বিমটাকে মিড স্পানে দুই টুকরা করে তোমার ক্রস সেকশনাল ছবিটা তুমি দেখতে পাইতেছো। আমরা বলেছি মিড স্পানে কিন্তু কি নিচে টেনশন, নিচে কি টেনশন, আর উপরের ফেসে কি কম্প্রেশন। তুমি বিমের যে কোনো জায়গায় কাটলে হয় এক ফেসে কম্প্রেশন পাবা, তাহলে আরেক ফেসে পাবা টেনশন, সেটা নিচে হোক কি উপরে হোক। তো মিডিস মানে যেহেতু নিচে টেনশন, খেয়াল করে দেখো নিচে রেইনফোর্সিং বার এখানে তিনটা বার বসে আছে, এবং ইমিডিয়েট উপরে যে কম্প্রেশন সেখানে কোনো বার নাই, দুটা বারকে টেনে আনা হয়েছে, এবং তাদের নাম আমরা হ্যাঙ্গার বার বলেছি, আগে বলেছি। এবং তাদের একমাত্র কাজ কি, স্ট্রাপকে কি ধরে রাখা। এখানে খেয়াল করে দেখো স্ট্রাপকে কি কিন্তু এই জায়গায় ধরে রাখছে, এই যে। তাহলে এই বিমটাতে আমরা কি দেখতে পেলাম? শুধুমাত্র টেনশন সাইডে রেইনফোর্সমেন্ট বসানো হয়েছে কি টেনশন রেজিস্ট করার জন্য, তাহলে একে আমরা কি বলবো, সিঙ্গলি। কিন্তু কিছু কিছু বিম আছে টেনশন সাইডে টেনশন রেজিস্ট করার জন্য, যেমন আমরা বার বসাই, ইমিডিয়েট তার উপরে যে কম্প্রেশন সাইড আছে সেখানেও কম্প্রেশন রেজিস্ট করার জন্য কিন্তু বার বসাই। এর অর্থ কি, একই বিমে টেনশন সাইডে টেনশন রেনফোর্সমেন্ট আর কম্প্রেশন সাইডে কম্প্রেশন রেনফোর্সমেন্ট। তো এই ধরনের বিমকে আমরা বলি ডাবলি বিম। তো আমাদের বিমটা আমরা সিংলি পড়তেছি, এবং সিংলির কারণ কি, নাম কেন হয়েছে আমরা জানলাম। এই ছবিতে আমরা যদি দেখি তোমার নিচে তিনটা বার একই লেয়ারে, এই যে একই লেয়ারে, এবং দেখো একই লেয়ারের সেন্টার থেকে
এই যে সেন্টার, যেটা তোমাদের ক্লাসে তোমরা দিয়েছে, যে যেই বার তার সেন্টার থেকে টপ পর্যন্ত কম্প্রেশন ফেস পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা এফেক্টিভ ডেপথ বলি। এবং এবং বটম ফেস টু টপ ফেসের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা টোটাল ডেপথ এইচ বলি। এবং উইথ হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্তকে আমরা কি বলি? উইথ। এবং টেনশন সাইডে আমরা যেই বারটা বসাচ্ছি তার নাম টেনসাইল বার্স বা টেনশন বার্স। আর কম্প্রেশন সাইডে যদি কোনো বার বসে কম্প্রেশন নেওয়ার জন্য, তাহলে আমরা তাকে বলতাম কি? কম্প্রেশন বার। কিন্তু এখানে কম্প্রেশন সাইডে আমাদের কে বসে আছে? হ্যাঙ্গার বার। মানে এরা কি কম্প্রেশন বার না। তার মানে এরা কোনো কম্প্রেশন ক্যারি করতেছে না। এর অর্থ হ্যাঙ্গার বার শুধুমাত্র টু হ্যাং দি স্ট্রাপ। এর অর্থ স্ট্রাপকে ধরে রাখার জন্য বার ইউজ হয়েছে। তার মানে কম্প্রেশন সাইডে কোনো মেইন বার নাই। এগুলোকে আমরা কি? সিংলি বিম বলি। ওকে, সিংলি বিমই কিন্তু মেজর আমরা বিল্ডিং ইউজ করি, যে আমরা সিংলি বিমটাকে কিন্তু আমরা মেজর ইউজ করি। ডাবলি বিম কিন্তু সহজ ইউজ করি না, আমরা সিংলি বিমটাকে মেজর ইউজ করি। Strength analysis. Strength analysis means to determine the moment capacity of the beam. শুধু এই লাইনটা আমরা পড়বো এবং বুঝার চেষ্টা করব যে স্ট্রেংথ মানে বাংলায়, স্ট্রেংথের অর্থ যদি আমরা বাংলায় করতে চাই, সামর্থ্য, বা কেউ কেউ এটাকে ক্ষমতা বলতে পারো, কেউ কেউ এটাকে শক্তি বলতে পারো, যা যা কিছুই বলো না কেন, স্ট্রেংথ বিমের আবার স্ট্রেংথ কি? মানুষেরও কিন্তু স্ট্রেংথ আছে। মানুষের একটা স্ট্রেংথ আছে যে সে কত কেজি ওজন বহন করতে পারতেছে, সেটাই তার স্ট্রেংথ। বা সে কত বল প্রয়োগ করতে পারতেছে, কত বল সে রেজিস্ট করতে পারতেছে, সেটাই হচ্ছে তার কি? স্ট্রেংথ। না, দুইটা বিম একই রকম দেখতে, একই সাইজের না হয়, যে ব্যায়ামাগারে ছিল, যে ব্যায়ামাগারে যায় আর যে ব্যায়ামাগারে যায় না, দুইজনের বডি থেকে আঁচ করা যায় যে কে বেশি স্ট্রং। এখানেও একটা বিম বড়, একটা বিম সাইজে ছোট, তাহলে বোঝা যাবে যে কে স্ট্রং। কিন্তু দুইটা বিম যদি একই ডাইমেনশনের হয়, একই লেংথের হয়, তাহলে কেমনে বুঝবো কার স্ট্রেংথ কত? সেটাই হচ্ছে এই ম্যাটার্স 2.2 তে স্ট্রেংথ অ্যানালাইসিস, যে বিমের স্ট্রেংথ জানতে হবে। কেন জানতে হবে? কেন জানতে হবে? কারণ একটাই, বিমকে তো লোড রেজিস্ট করতে হবে। তো এখন তার যদি স্ট্রেংথ না জানি, তাহলে আমরা তাকে কতটুকু লোড দিব? আমরা যদি জানি যে একজন শ্রমিক মাথায় 20 কেজি ওজন নিতে পারতেছে, তাহলে তাকে আমরা 20 কেজি দিব। আর যে 10 কেজি নিতে পারে তাকে আমরা 10 কেজি দিব। কিন্তু তা আগে আমাকে জানতে হবে। সুতরাং আমরা কিন্তু লেবারকে জিজ্ঞেস করব যে আপনি মাথায় কয়টা করে ইট নিতে পারেন। কোন লেবার দেখবা 10টা, কোন লেবার 15টা, আমরা এমনও দেখেছি 20টা 25টা পর্যন্ত নেয় অনেকে মাথায় ব্রিক। তো এটা হচ্ছে তার স্ট্রেংথ। তো স্বাভাবিকভাবে আগে তার স্ট্রেংথ জানবো, তারপর তাকে আমরা লোড দিব। তো এখানেও বিমের স্ট্রেংথ জানতে গেলে আমাকে কিন্তু কিছু উপায় বের করতে হবে, এবং সেটাই হচ্ছে তার কি? মোমেন্ট ক্যাপাসিটি। সে কতটুকু মোমেন্ট রেজিস্ট করতে পারে। এর অর্থ কি? তোমরা নিশ্চয়ই মনে আছে আমরা চ্যাপ্টার 1-এ পড়ে আসছি, যেখানে ডিফ্লেকশন, ওই ডিফ্লেকশনকে নিউট্রালাইজ করার জন্য আমরা মোমেন্ট ক্রিয়েট করি সমপরিমাণ। আর ওই মোমেন্ট ক্রিয়েট করার একমাত্র উপায় হচ্ছে ওইখানে রেইনফোর্সিং বার বসানো। এর অর্থ কি? যার যত বেশি মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, সে তত বেশি স্ট্রং। এটাই মিন করতেছে। তো সুতরাং আমরা বিম স্ট্রং কতটুকু তা জানার জন্য, সে কতটুকু মোমেন্ট ক্যারি করতে পারে সেটা যদি জানতে পারি, তাহলে তার স্ট্রেংথ সম্পর্কে জানতে পারবো। এখান থেকে এখানে আমরা কিছু সিম্বল দেখাচ্ছি তোমাদের। লেট সি সমান depth of neutral axis from top surface। তোমরা তোমরা মেকানিক্স অফ সলিডে পড়ছো, স্ট্রেস সিগমা সমান এমসি ওভার আই। এম সি ডিভাইডেড বাই আই। এম হচ্ছে মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এসি হচ্ছে কি? প্লাস
কখন আমরা সির মান প্লাস নেই? যখন নিউট্রাল এক্সিস থেকে টপ ফাইবার, আর সির মান মাইনাস নেই নিউট্রাল এক্সিস থেকে বটম ফাইবার। সেটা হচ্ছে সি। সেটা এখানে বলা হয়েছে ডেপথ অফ নিউট্রাল এক্সিস এন এ ফ্রম টপ সারফেস। হোয়াট ইজ এ ডেপথ অফ রেক্টেঙ্গুলার কম্প্রেসিভ স্ট্রেস ব্লক ফ্রম টপ সারফেস, এবং এটার মিনিং আমরা ক্লিয়ার করব ড্রয়িং এ। এন্ড হোয়াট ইজ সি? তোমরা তো জানো, আমরা আগেই বলেছি তুমি যে কোনো জায়গায় কাটো, 3 জায়গায় দেখাইছি তোমাদের কি ডিফ্লেকশন হয়, মিড স্পানের নিচে এবং 2 সাইডে সাপোর্টের উপর কাছে উপরে। তা মনে করো আমরা মিড স্পানকে যদি নিয়ে আসি, তাহলে মিড স্পানের মাঝ বরাবর তুমি যদি কাটো, নিচে হবে টেনশন, ঠিক উপরে হবে কম্প্রেশন। উপরের কম্প্রেশন কে কে রেজিস্ট করে? কংক্রিট। আর নিচের যে টেনশন কে রেজিস্ট করে? সেটা হলো রেইনফোর্সিং বার। ওখানে তোমরা দেখছো, একটু আগে আমরা দেখাইছি যে নিচে যখন টেনশন রেজিস্ট করতে হয়, ছবিতে দেখো আমরা কতগুলো বার বসাইছি। এখানে 1 লেয়ারে বসাও কি 2 লেয়ারে বসাও, আমরা এখানে ছবিতে আমরা 1 লেয়ারে দেখাচ্ছি 3টা বার। নিশ্চয়ই নিশ্চয়ই 3টা বারের একটা রেজাল্টেন্ট তো হবেই, হবে না? অবশ্যই 3টা বারের রেজাল্টেন্ট দেখো আমি আঁকতেছি। টেনশনটাকে আমি যদি আউটার ফেসে নিয়ে আসি, 3টা বারের রেজাল্টেন্ট ডেফিনেটলি এরকম হবে। এবং এটা রেজাল্টেন্টকে আমরা বললাম কি? টি। না আসা উপরে হবে কম্প্রেশন। আমরা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে টেনশন এবং কম্প্রেশন একটা আরেকটার অপোজিট হবে। ডেফিনেটলি কম্প্রেশন মানে নেগেটিভ, টেনশন মানে পজিটিভ। এখন নিচের দিকে টেনশন ক্যারি করার জন্য যে রেনফোর্সিং বার, তার রেজাল্টেন্ট টি। আর উপরের দিকে ফোর্স কম্প্রেশন ফোর্স আমি আঁকতেছি, দেখো কম্প্রেশন ফোর্স সামথিং লাইক দ্যাট। কোথাও না কোথাও তো কম্প্রেশন ফোর্সটা হবে। আমি জাস্ট আপাতত একটা আঁকতেছি। মনে করো এই লেভেলেই যাবে, উল্টা দিকে এরকম, তীরটা হবে উল্টা দিকে। এটা রেজাল্টেন্ট হবে সি। এটা হবে উল্টা দিকে। আর এটার অ্যারোটা দেখো ডান দিকে, আর সির অ্যারোটা হবে বাম দিকে, কারণ কম্প্রেশন সে। এখন আমরা তার মানে কি, সি সমান কত হবে? টি। সামেশন এফ এক্স করলে সি সমান কিন্তু টি। যতটুকু কম্প্রেশন ঠিক ততটুকু টেনশন। এর অর্থ কম্প্রেশন নেওয়ার জন্য যতটুকু কংক্রিট দিতে হবে আমরা দিলাম, আর টেনশন নেওয়ার জন্য যতটুকু স্টিল আমরা দিলাম। তাহলেই কি এখানে কি কোনো রকম ডিফ্লেকশন থাকবে না। কম্প্রেশন মানে ডাউনওয়ার্ড, মানে এখানে কম্প্রেশন এবং টেনশন যদি সমান হয়ে যায় তাহলে ডিফ্লেকশন জিরো হয়ে যাবে। কম্প্রেশন আর টেনশন যদি সমান না হয় তাহলে কিন্তু ডিফ্লেকশন কম হলেও থাকবে। এই জন্য আমাদের সবসময় টার্গেট থাকে টোটাল কম্প্রেশন ফোর্স সমান টোটাল টেনসাইল ফোর্স। আর টোটাল টেনসাইল ফোর্স কে নিউট্রাল করবে? রেইনফোর্সিং বার। টোটাল কম্প্রেশন ফোর্স কে ক্যারি করবে? কংক্রিট। তো দেখতেই পাইতেছো একটা আরেকটা উল্টা। তাহলে যত কম্প্রেশনই আসুক না কেন তার রেজাল্টেন্ট সি, আর যতগুলি বাড়ি বসা না কেন তার একটা রেজাল্টেন্ট তো হবেই, সেটা হবে টি। এবং এই কথাটাই কিন্তু নিচে এখানে বলা হয়েছে। C is the resultant of the compressive force and T is the resultant of the key tensile force, and Mn nominal moment, যে মোমেন্টের কথা আমরা বোঝাচ্ছি, মোমেন্ট ক্যাপাসিটি, যেটাকে আমরা বলি স্ট্রেংথ অফ দা কি বিম। আমরা ডান দিকের ছবিকে আমরা তোমাদেরকে বলবো কনসেপ্ট করার জন্য। এটাও মিড স্পানের ক্রস সেকশনের 3D ভিউ দেখতে পাইতেছো। নিচের দিকে দেখো 3টা বার, যে ছবিটা একটু আগে দেখছিলাম সেই 3টা বার। এখানে স্ট্র্যাপের ছবিটা আমরা ইচ্ছা করে আঁকি নাই, ছবিটাকে মানে ক্লিয়ার রাখার জন্য। এবং 3টা বার একটা লেয়ারে বসানো, ডেফিনেটলি 3টা বার ইন্ডিভিজুয়াল টেনশন ক্যারি করতেছে, কিন্তু অবশ্যই 3টা বারের একটা রেজাল্টেন্ট টেনশন থাকবে, এন্ড দ্যাট ইজ কল্ড টি। নাও আসো উপরে দেখো কম্প্রেশন ফোর্স। কম্প্রেশন ফোর্স যেহেতু তোমার একটা মানে সে কম্প্রেসিভ স্ট্রেস, সেটা আসলে তো তারও একটা রেজাল্টেন্ট আছে, সেটা হচ্ছে সি। ক্লিয়ার? নাও নিউট্রাল এক্সিস তুমি দেখতে পাইতেছো, দ্যাট ইজ কল্ড নিউট্রাল এক্সিস। এবং নিউট্রাল এক্সিস থেকে যে ডেপথ, সেটা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে টপ ফাইবার, নিউট্রাল এক্সিস থেকে টপ ফেস থেকে নিউট্রাল এক্সিস পর্যন্ত যে ডেপথ, সেটা হচ্ছে সি। কিন্তু খেয়াল করে দেখো কম্প্রেশন ফোর্স এর ডেপথ কিন্তু এখান থেকে। কিন্তু আমরা নিশ্চয় তোমার মনে আছে আমরা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে
এই লেভেল থেকে এই লেভেলে তোমার বাম পাশের ছবিতে তোমরা যদি দেখো, এই লেভেলে কি টেনশন সবচেয়ে বেশি, টেনশন কি সবচেয়ে বেশি, কিন্তু কম্প্রেশন কি শূন্য, কম্প্রেশন শূন্য, টেনশন সবচেয়ে বেশি। এবং এই লেভেল থেকে তুমি যত আস্তে আস্তে উপরে উঠতে থাকবা, উপরে যত উঠতে থাকবে কম্প্রেশন বাড়তে থাকবে, বাড়তে 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 টপ ফেসে গিয়ে সবচেয়ে বাড়বে, টপ ফেসে কি সবচেয়ে বাড়বে। নাও এখানে যেটা আমরা দেখাইছি, সেখানে যে নিচের থেকে যে কম বাড়তে বাড়তে বাড়তে, এই যে এই লেভেল থেকে যে কম বাড়তেছে, বাড়তে 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 এই যে নিউট্রাল এক্সিস পর্যন্ত আসছে, এটা খুবই নগণ্য আসলে। ডেফিনেটলি এখানে কিছু কম্প্রেশন আছে, বাট এত নগণ্য সেটার ধরার বাইরের। নিউট্রাল এক্সিস থেকে যে বৃদ্ধিটা পাইছে সেটা মোটামুটি চোখে ধরার মতন। আমরা এখানে নিউট্রাল এক্সিস থেকে সেই ছবিটা আঁকা হয়েছে দেখো, সেই জন্য এখানে যে কম্প্রেশন গুলি আছে যতটুকুই আছে সেটাকে শূন্য ধরা হয়েছে একেবারে। মানে 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 কম্প্রেশন, যদিও এখান থেকে কম্প্রেশন আসতেছে বাড়তেছে, বাট এটা একেবারে শূন্য ধরার মতন, সেই জন্য আমরা নেগলেক্ট করলাম, নিউট্রাল এক্সিস পর্যন্ত আমরা শূন্যই রাখলাম। এরপরে দেখো নিউট্রাল এক্সিস থেকে, এই দেখো আমি 3D তে দেখাচ্ছি যে কম্প্রেশন বাড়তেছে, কম্প্রেশন বাড়তেছে, বাড়তে বাড়তে এই ফেজ পর্যন্ত দেখো বাড়ছে। একটা আমরা কিন্তু বলেছিলাম টপ ফেজ পর্যন্ত বাড়ার কথা, কিন্তু এখানে কিন্তু টপ ফেজ পর্যন্ত বাড়ে নাই। খেয়াল করে দেখো, আমি এই ছবিটা এখানে থামা, এই যে একটা রেক্ট আনলাম, এই পর্যন্ত বাড়ছে। এরপরে আবার কম্প্রেশন কিন্তু কমছে, এই যে কমছে, কিন্তু টপ ফেজে গিয়ে আবার কিন্তু কিছু অংশ কমছে। আইডিয়াল কেসে কিন্তু টপ ফেজ পর্যন্তই বাড়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু টপ ফেজ পর্যন্ত বাড়ে নাই। খেয়াল করে দেখো টপ ফেজে কম্প্রেশন কমছে, এবং কংক্রিটের যে কম্প্রেশন কংক্রিটের যে কম্প্রেশনের যে স্ট্রেংথ, সেটাকে আমরা এফসি প্রাইম দিয়ে ডোনেট করি। আমরা বলে আসছি গত চ্যাপ্টারে যে কংক্রিট যে কম্প্রেশন নেয় সেটার যে স্ট্রেংথ, সেটাকে আমরা কোন সিম্বল দেই? এফসি প্রাইম, তাই না? তেমনি আমরা যখন রেইনফোর্সিং বারের যে টেনশনের স্ট্রেংথ, সেটাকে আমরা কি সিম্বল দেই? এফ ওয়াই, ইল স্ট্রেংথ, এই যে এফ ওয়াই। এর অর্থ কম্প্রেশন শূন্য মানে এফসি প্রাইম শূন্য, কম্প্রেশন বাড়তেছে মানে এফসি প্রাইম বাড়তেছে, বাড়তে 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 এফসি প্রাইম 100% হওয়ার কথা, কিন্তু দেখো এখানে 85% হয়েছে একদম সারফেসে। খেয়াল করে দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দেখাচ্ছে সে, এটা এটা কিন্তু সারফেসে 85%, হওয়ার কথা ছিল 100%। তার মানে হওয়ার কথা ছিল এরকম, শুধু এফসি প্রাইম মানে হচ্ছে এটা 100%, কিন্তু 0.85 এফসি প্রাইম মানে 100% না, 15% কম। কিন্তু আইডিয়াল কেসে আমরা বলেছিলাম যে টপ সারফেসে হবে 100% এফসি প্রাইম, তাহলে এখানে কেন 85%? এখন আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখো, সাইটে যখন আমরা কাস্টিং করি, আমরা যখন শ্রমিকরা যখন তোমার সমস্ত কিছু, তোমার কংক্রিট, সিমেন্ট, স্যান্ড, পানি, খোয়া, এগুলো যখন মাথায় করে নিয়ে ঢালতে থাকে, এবং যখন আমরা ভাইব্রেট করি, কখনো কখনো ওভার ভাইব্রেশন চলে যায়, কংক্রিটের কোয়ালিটি অনেক সময় ঠিক হয় না। মনে করো, যেই কোয়ালিটির সিমেন্ট ইউজ করার কথা, যেই কোয়ালিটির খোয়া ইউজ করার কথা, যেই কোয়ালিটির স্যান্ড ইউজ করার কথা এবং পানি ইউজ করার কথা, আমরা কিন্তু অনেক সময় সেটা করি না। তো এই যে কাস্টিং এর কারণে, কোয়ালিটির কারণে, ভাইব্রেশনের ঠিক না হওয়ার কারণে আমাদের যে টোটাল আলটিমেট যে কংক্রিটটা আমরা পাই, সেটা কিন্তু যেই স্ট্যান্ডার্ড হওয়ার কথা ছিল সেটা কিন্তু কোনোদিনই হয় না। এর অর্থ কি? এর অর্থ কংক্রিটের কাজই ছিল তার যে স্ট্রেংথ, সেটা 100% হওয়া, কিন্তু এটা আমাদের কারণে সেই কংক্রিট তার 100% স্ট্রেংথ গেইন করতে পারে না, কারণ এটা আমরা সাইটেই ঢালাই করি। সিমেন্ট, স্যান্ড, কোর্স অ্যাগ্রিগেট এন্ড পানির যে মিশ্রণটা আমরা সাইটেই করি, এবং এটাকে আমরা ভাইব্রেশন করি, এবং সবকিছু ওখানেই করি। কোয়ালিটি মেনটেন না হওয়ার কারণে আমাদের কংক্রিট তার 100% স্ট্রেংথ গেইন করতে পারে না। কত পারে দেখো? 85% অনলি। এই জন্য আমরা কোনোদিনই কংক্রিটের 100% না, সবসময় 85% নেই। অতিরিক্ত ভাইব্রেশন অনেক সময় পানি থেতায় বাইরে চলে আসে। অনেক পানি দেখবা থেতে উপরে উঠে আসছে তোমার
স্ল্যাবের উপরে এবং পানি গড়িয়ে গড়িয়ে সব বেরিয়ে যাচ্ছে, এগুলো ওভার ভাইব্রেশনের কারণে হয়। কিন্তু রেইনফোর্সিং বারের ক্ষেত্রে দেখো এফ ওয়াই, এই যে এফ ওয়াই ইন স্ট্রেংথ, এটা কিন্তু 100%, সামনে কিন্তু কোনো 0 পয়েন্ট কিছু নাই। কেন এটা 100% নিতে পারছি? বিকজ এটা কিন্তু আমরা ফ্যাক্টরিতে বানানো হয়, এখানে কিন্তু কোয়ালিটির কোনো ডাউনের কোনো প্রশ্ন নাই। তুমি যদি নাম করা ফ্যাক্টরি থেকে বার কিনে নিয়ে আসো, তারপর তুমি যদি ল্যাব টেস্ট করে দেখো, তাহলে দেখবো কনফার্ম এর যদি কথার কথা এর ইল স্ট্রেংথ যদি 60,000 PSI হয়, তাহলে তুমি 60,000ই পাবা। কিন্তু মনে করো কংক্রিট তুমি 3,000 PSI চাইতেছো, 2,000 PSI চাইতেছো, কিন্তু ঢালাই করার পরে পাবা 0.85 × 2,000। তার মানে কি 2,000 PSI ছিল 100%, কিন্তু ঢালাইয়ের কোয়ালিটির কারণে তুমি 85% অফ 2,000 পাইতেছো। তো ইঞ্জিনিয়াররা যখন, মনে করো একটা ইঞ্জিনিয়ার সে কথার কথা 2,500 PSI কংক্রিট চায়, সে করবে কি, সে করবে ঢালাই করবে 3,000 PSI এরকম, তাহলে গিয়ে কোয়ালিটি ঠিক থাকবে। জাস্ট একটা রাফ বললাম। তো এখানেও তাই হয়েছে। এই যে আজকে কারণটা বললাম কেন এফসি প্রাইম 100% নেওয়া হয় না, সেটা কিন্তু মনে রাখবা ভাইবার জন্য। না, ভালো করে দেখো, জিরো আমরা বলেছি যে এখান থেকে শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, তারপর বাড়তে বাড়তে টপে বাড়বে, এটা আইডিয়াল কেস। কিন্তু তোমার রিয়েল কেসে দেখো, এই যে এই লাইন থেকে যেখানে টেনশন সবচেয়ে বেশি, ওইখান থেকে যে বাড়ছে নিউট্রাল এক্সিস পর্যন্ত যে কম্প্রেশন, সেটার পরিমাণ নগণ্য, শূন্যের কাছাকাছি, সেই জন্য শূন্যই ধরা হয়েছে। তারপর নিউট্রাল এক্সিস থেকে ওই শূন্য থেকে কাউন্ট করা হয়েছে উপর পর্যন্ত, এবং বাড়ছে, বাড়তে বাড়তে এক এক পর্যন্ত আছে, এরপরে আবার কমে গেছে। এটা হচ্ছে রিয়েল কেস। ভালো করে যদি তাকাও, পুরো ডায়াগ্রামটা কিন্তু থার্ড ডিগ্রি। খেয়াল করে দেখো, থার্ড ডিগ্রি আমি আঁকতেছি, দেখো থার্ড ডিগ্রি, এই যে তার মানে নিচে কম্প্রেশন ফোর্স শূন্য, এখানে শূন্য, এই পয়েন্টে একটু সর্বোচ্চ 100% হচ্ছে এই পয়েন্টে, আর টপ পয়েন্টে হচ্ছে 85%। তিনটা পয়েন্ট, নিচে শূন্য, এটাতে নাম্বার 1 পয়েন্ট শূন্য, আর নাম্বার 2 পয়েন্ট এটা হচ্ছে 100%, আর নাম্বার 3 পয়েন্টে আছে কি 85%। এই যে তিন রকম কম্প্রেশন ফোর্স, কিন্তু আমাদের তো নিতে হবে ইকুয়াল কম্প্রেশন ফোর্স আইডিয়াল কেসের জন্য। আমরা দেখো ওই ছবিটাকে, এবং এটা ডেপথ দেখো, নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ পর্যন্ত দেখো কত, সি। এখন আমরা যেটা করব, এখন এটাকে একেবারে প্রতিটা পয়েন্টে সেম কম্প্রেশন ফোর্স রাখবো, সেটা 85%ই রাখবো। দেখো কিভাবে, আমি বাম পাশের ছবিটাকে ঠিক করতেছি, দেখো এই যে আমি একটা কি ভার্টিক্যাল লাইন দেখো প্যারালালি আঁকতেছি, এই পয়েন্ট হলো 3 নম্বর, কিন্তু এখানে মান কত 0.85। ওকে, ভালো করে দেখো যে কিছু অংশ বাদ পড়ছে, কি অংশ বাদ পড়ছে এখানে। এখানে ডায়াগ্রামটা ছিল 0, 100, 0.85। আমি কি করলাম, এটাকে ইকুয়াল করার জন্য প্রতিটা পয়েন্টে যাতে 0.85 থাকে সেই হিসাবে একটা কাটছি, বাদ পড়ছে দেখো কতটুকু, এই যে নীল করতেছে অংশটুকু, এবং নিচে জোড়া লাগছে কতটুকু, এই যে এই যে এরকম একটা বানাইছি, সেটার ছবিটা হলো এই পাশে। খেয়াল করে দেখো, ডান পাশের ছবিতে এই পয়েন্টে এটাও 0.85, এটাও এখন 0.85, পুরা সোজা একটা রেখা, প্রতিটা পয়েন্টে সেম কম্প্রেশন ফোর্স, সেটা হচ্ছে 0.85 এফ সি প্রাইম। এবং সেই ডেপটা দেখো, সি, সি থেকে একটু কম, এই যে এখান থেকে এ থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে কি এমন একটা ডেপথ নিলাম যাতে পুরা ডেপথ জুড়ে সমান কম্প্রেশন ফোর্স থাকে, সেটা হচ্ছে 0.85 এফ সি প্রাইম। কিন্তু আগেটাতে কি ছিল,
যেটা অরিজিনাল কেস সেটা নিউট্রাল অ্যাক্সিসে ছিল কম্প্রেশন ফোর্স 0, তারপর এখানে ছিল 100%, টপে ছিল 0.85% এবং ডেপথ ছিল সি। কিন্তু আমরা এটাকে ইকুয়াল করলাম যাতে প্রতিটা পয়েন্টে আমার কম্প্রেশন ফোর্স 0 থাকে। সেই ক্ষেত্রে ডেপথটা হচ্ছে এ এবং সি থেকে এ কিন্তু ছোট, খেয়াল করে দেখো এখান থেকে শুরু হয়েছে টপ ফেস। তাহলে এই যে একটা এরিয়া পাচ্ছে, আমি দেখো এখন পুরাটা জিনিসটাকে আমি যদি আঁকি, দেখো চেহারাটা এখন একেবারে রেক্টেঙ্গুলার ছবি হয়ে গেছে। কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে কোনো রেক্টেঙ্গুলার হয় না, এখানে কিন্তু 3rd ডিগ্রি হয়। এটা কিন্তু কোনো রেক্টেঙ্গুলার নাই, এখানে এখানে ছবিটা একেবারে রেক্টেঙ্গুলার। এতটুকু হচ্ছে কি বি, আর এতটুকু হচ্ছে এ, যার যার প্রতিটা পয়েন্টের কম্প্রেশন ফোর্স কত, 0.85 এফসি প্রাইম। তাহলে রেজাল্টেন্টটা কাজ করবে একেবারে তার সেন্টারে। কিন্তু খেয়াল করে দেখো এখানে যে রেজাল্টেন্টটা কাজ করছে বাম পাশের ছবিতে, এটা কিন্তু তুমি যেহেতু ছবিটা তোমার 3rd ডিগ্রি কার্ভ, এই যে এরকম কার্ভ, এরকম আমি দেখো ঘরটা আঁকতেছি, দেখো ভালো করে, এরকম করে একটা জিনিস বাঁকা এবং 3rd ডিগ্রি, স্বাভাবিকভাবে তার সেন্টার কোথায় সেটা কিন্তু খুব টাফ। কিন্তু এখন ডান পাশের ছবিতে আমি জিনিসটাকে এমন ভাবে আমরা মডিফাই করলাম যে সুন্দর একটা রেক্টেঙ্গুলার শেপ ধারণ করলো, যার প্রতিটা পয়েন্টে কম্প্রেশন ফোর্স হচ্ছে 0.85, যার উইথ হচ্ছে এখান থেকে এতটুকু বি, আর ডেপথ হচ্ছে এখান থেকে এতটুকু এ। তাহলে এরিয়া কত, এ ইন্টু বি। ঠিক আছে, এরিয়া ইন্টু বি, তাহলে এর সেন্টারে কাজ করবে কি তার রেজাল্টেন্ট সি। ক্লিয়ার? নাও দেখো আমি এখন এটাকে তোমাদের মেকানিক্স অফ সলিডের সাথে মিলাচ্ছি। সিগমা সমান স্ট্রেস সমান কি লোড বাই এরিয়া, মানে ফোর্স বাই কি এরিয়া। ওকে, তাহলে এখানে আমি যদি অর করি, ফোর্স সমান স্ট্রেস, স্ট্রেস মানে সিগমা ইনটু এরিয়া। ক্লিয়ার? না আসলে কংক্রিটের ক্ষেত্রে, এখানে আমাদের কংক্রিটের ক্ষেত্রে ফোর্স কি, সি। কংক্রিটের ক্ষেত্রে ফোর্স কি, সি। আর কংক্রিটের ক্ষেত্রে স্ট্রেস কি, 0.85 এফসি প্রাইম। সিগমার জায়গায় আমরা কি লিখবো, 0.85, 0.85 এফ প্রাইম সি। সিগমা হচ্ছে স্ট্রেস বা স্ট্রেংথ, আর কংক্রিটের স্ট্রেংথ কি বা স্ট্রেস কি সেটা হচ্ছে এফসি প্রাইম, এবং আমরা 100% নেই না, আমরা একটু আগে বলেছি সেটা হচ্ছে 0.85। না আসলে এরিয়া, এই যে স্ট্রেস কাজ করতেছে কতটুকু এরিয়া জুড়ে, উইথ হচ্ছে বি, ডেপথ হচ্ছে এ। তাহলে লিখবো কিন্তু এরিয়া কত, এ বি। আমি একটু মুছে দিচ্ছি এটাকে। ছোট হাতের এ আর কি বি, এটা হচ্ছে কংক্রিট। না আসলে টেনশনের ক্ষেত্রে পি ইকুয়াল টু আমরা কিন্তু মিলাবো এর সাথে ফোর্স। টেনশনের ক্ষেত্রে ফোর্স কত, টি ইকুয়াল টু সিগমা। সিগমা হচ্ছে স্ট্রেস, আর স্টিলের ক্ষেত্রে স্ট্রেসটা ইল স্ট্রেংথ, সেটা সিম্বল কি, এফ ওয়াই। আর এরিয়া কি তোমরা জানো যে এখানে যতগুলো বার বসানো আছে প্রত্যেকটা বারের যোগফল করলে আমরা যে স্টিলটা পাই সেটা হচ্ছে টোটাল স্টিল, এবং সেটার এরিয়া কত, এ এস। তাহলে দেখলা তোমরা, মিলায় দিলাম আমরা এই এই থিমের সাথে আমরা মিলিয়েছি কংক্রিটের সি এবং রেজাল্টেন্ট টির মান, যার মানটা তুমি এই জায়গায় বসানো আছে। দেখো এই যে দুইটা আসছে কিভাবে, এটা আসছে আমরা দেখাই দিছি কিভাবে, দুইটাই রেজাল্টেন্টে কাজ করতেছে। এখন আসো যে সি আর টির মধ্যবর্তী দূরত্ব লাগবে ডি মাইনাস এ বাই টু। ডি মাইনাস ভগ্নাংশ এ বাই টু কিভাবে আসছে দেখো, ভালো করে যদি তাকাও তুমি, আমরা যখন এই বারের সেন্টার থেকে, এই যে বারের সেন্টার, এই সেন্টার লাইন থেকে বলো তো টপ ফেস পর্যন্ত তোমরা জানো যে ইফেক্টিভ ডেপথ কতটুকু পর্যন্ত, এই যে এতটুকু, এটা কি ডি। ওকে, নাও এখন আমার এই পুরাটা,
এই পুরাটা হলো a, আর c কাজ করতেছে একেবারে সেন্টারে, তাহলে এখান থেকে এতটুকু কত হবে a/2, আর এখান থেকে এতটুকু হবে a/2। তাহলে এখান থেকে এতটুকু d, আর তুমি যদি এখান থেকে এতটুকু চাও তাহলে d থেকে এতটুকু বাদ দিতে হবে। আবার দেখো, আমি রিপিট করতেছি, বারের সেন্টার লাইন থেকে টপ ফেস পর্যন্ত যাচ্ছি, দেখো এটার মান হচ্ছে কি এফেক্টিভ ডেপথ d। ওকে, কিন্তু আমার দরকার বারের সেন্টার থেকে এই সি পর্যন্ত। ওকে, সেক্ষেত্রে এই যে অ্যারোটা কাজ করতেছে একেবারে এরিয়ার সেন্টারে, যার ডেপথ হচ্ছে a, স্বাভাবিকভাবে এখান থেকে এতটুকু হবে a/2। সুতরাং ডি থেকে তুমি যদি a/2 বাদ দাও, তাহলে তুমি এখান থেকে এতটুকু পাবা, সেটা হলো d-a/2। তোমরা ক্লাসের ভিডিওটা খুব ধীর গতিতে এই অংশটুকু দেখবা, এটা খুবই কমপ্লিকেটেড একটা পার্ট, সুতরাং খেয়াল রাখতে হবে। এবং ডেরিভেশন তো ডেফিনেটলি তোমার পরীক্ষা থাকবে না, বাট ডেরিভেশন জানতে হবে যে মোমেন্ট ক্যাপাসিটির আমরা কেমনে বের করতেছি তা জানার জন্য। নাও এখন আমরা মোমেন্ট বের করব। খেয়াল করে দেখো মোমেন্ট কারা দেবে। দুইটা ফোর্স আছে, তোমরা জানো যে মোমেন্টের জন্য একটা সেন্টার লাগে এবং একটা ফোর্স লাগে, এবং সেন্টার থেকে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগে। এখন মোমেন্ট কে দিবে? ফোর্স। এবং এখানে আমার দুইটা ফোর্স খেয়াল করে দেখো, একটা হচ্ছে কি কম্প্রেসিভ ফোর্স, সেটা হচ্ছে সি, আর একটা হলো টেনসাইল ফোর্স ই। এখন এর মধ্যে কারা দিবে মোমেন্ট? বুঝাই যাচ্ছে রেইনফোর্সিং বার মোমেন্ট দেয়। স্বাভাবিকভাবে তার যে ফোর্স, সেটাকে আমরা ফোর্স কাউন্ট করব, সি কে না। ওকে, নাও এখন আমাকে মোমেন্ট নিতে হবে। মোমেন্ট নেওয়ার জন্য তাহলে আমরা কি করব? এই লেভেলে মোমেন্ট নিব, এই লেভেলে, এই যে ঠিক এই লেভেলে, এই যে এই লেভেলে মোমেন্ট নাও। যদি এই লেভেলে মোমেন্ট নাও, ফোর্স কি? টি, দূরত্ব কত? d-a/2। তাহলে ফোর্স টি ইন্টু d-a/2 হয় মোমেন্ট। এটাই হচ্ছে তোমার নমিনাল মোমেন্ট। এই কনসেপ্টটা 3D তে দেখছো, এখন আমরা 2D তে দেখাচ্ছি, দেখো। এই যে ওই ছবিটা, আর ওই ছবিটা হলো এই 3D র ছবিটা আমরা এখানে আঁকছি। এই দেখো সি, আর এই দেখো টি, মধ্যবর্তী দূরত্ব দেখো d-a/2, কারণ কম্প্রেশন ফোর্সের ডেপথ হচ্ছে a, এবং এ সমান β1c। কেন β1c? কারণ নিউট্রাল এক্সিস থেকে, নিউট্রাল এক্সিস, এই যে নীল রেখাটা হচ্ছে নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিস থেকে, এই যে নিউট্রাল এক্সিস থেকে টপ ফাইবার পর্যন্ত ডেপথ হচ্ছে সি, আর এ হচ্ছে সির কম। স্বাভাবিকভাবে সি থেকে কিছু অংশ কম। কত অংশ? মনে করো সাম পার্সেন্টেজ। সি যদি 100% হয়, এ তো 100% হবে না, ডেফিনেটলি এর মান কম। দেখো এই যে কম, কত পার্সেন্টেজ কম, সেটা হচ্ছে বিটা এখানে। এ সমান β1c। তাহলে এখন আমরা যদি মোমেন্ট নেই, সি এই এই পয়েন্টে যদি মোমেন্ট নাও, এই যে লাল করলাম, মোমেন্ট নিলে ফোর্স কি? টি, আর দূরত্ব কত? d-a/2। এবং খেয়াল করে দেখো মোমেন্টটা কিন্তু এইভাবে যাবে এখন। তাই করা হচ্ছে নিচে। ফার্স্টে আমরা সামেশন অফ এফএক্স করতেছি, দেখো এই ছবিতে দেখো ফোর্স আছে সি উল্টা দিকে আর টি এই দিকে, আর সির মান টিকটকে দেখাচ্ছি, সির মান কত। আমি সির মানটা লিখে দিচ্ছি, দেখো সি সমান 0.85 এফ প্রাইম সি এ বি। আর টির কত ছিল? টি ছিল আমাদের এস এফ ওয়াই। এখন সামেশন অফ এফ এক্স করলে সি উল্টা দিকে টি উল্টা দিকে, তা বুঝাই যাইতেছে কি হবে। তো আমরা সি ইকুয়াল টু টি যদি করি, সি হবে সি সমান সমান টি। সামেশন অফ এফ এক্স করলে তোমরা তো জানো মেকানিক্স অফ সলিড থেকে, তাহলে সির মান হচ্ছে এত, আর টির মান তখন এত লিখবা এখানে। তো এটাই আমরা এখানে করছি। বাম পাশে দেখো, ফর ইকুইলিব্রিয়াম
সামেশন অফ এফএক্স সমান 0, তার মানে কি সি সমান টি, সির মানটা বসাও, টির মানটা বসাও এবং এ কে এক পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাও, তাহলে তুমি লাল বর্ডারে যে ফর্মুলাটা পাবা এটা এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তারপর আসো ডান সাইডে মোমেন্ট, যেটা আমাদের মেইন টার্গেট ছিল মোমেন্ট ক্যালকুলেশন, সেটা খেয়াল করে দেখো। নমিনাল মোমেন্ট এম এন, ফোর্স ইন্টু ডিস্টেন্স, একটু আগে দেখেছি টি ইন্টু ডিস্টেন্স ডি মাইনাস এ বাই টু। টির মানটা লিখো এ এস এফ ওয়াই, বাকি যা আছে ঠিক রাখো। সেকেন্ড সেকেন্ড লাইনে আসো, টি এ এস এফ ওয়াই ডি, কিন্তু এখানে যে এর মানটা ছিল, এই যে এর মান, এখান থেকে এর মানটা তুমি কি করো, এখানে বসাইছো, এই যে বসাইছো, তাহলে হয়ে গেল এটা। তারপর দ্বিতীয় লাইনে আসো, তৃতীয় লাইনে এস সমান, নিশ্চয়ই তোমার মনে আছে ফার্স্ট চ্যাপ্টারে রো সমান কি করছিলাম আমরা, এস বাই বিডি, এস বাই বিডি, তাহলে এস সমান কত, রো বিডি। উল্টা করে দাও, এস সমান হবে রো বিডি। তৃতীয় লাইনে এস সমান রো বিডি বসানো হয়েছে, তারপর ব্র্যাকেটের ভিতরে ডি ঠিক আছে, এখানেও এস সমান রো বিডি বসানো হয়েছে। ভালো করে ছবিতে তাকাও, আমি দেখো ডি, ডি কে কমন নিচ্ছে, এই যে একটা ডি, এই যে একটা ডি দেখছো, কমন নিব ডিতে, বাইরে কিন্তু একটা ডি আছে, এই যে ভিতর থেকে একটা ডি যদি কমন নিয়ে বাইরে আনো কি হবে। চতুর্থ লাইনে দেখো রো বি ডি স্কোয়ার এফ ওয়াই, এই যে এফ ওয়াই, ব্র্যাকেটের ভিতর এখানে আর ডি থাকলো না, ডি থাকলো না, হয়ে গেল ওয়ান। তারপর তোমার এখানে এই বি কাটলাম, এই বি যদি কাটি উপরে থাকবে, ডিতে চলে গেল রো এফ ওয়াই, এই যে রো এফ ওয়াই, আর নিচে থাকে কি এফ সি প্রাইম, এই যে এফ সি প্রাইম। বাট 0.59 কিভাবে আসছে, 1 ডিভাইডেড বাই 2 ইন্টু, ওই যে একটা কনস্ট্যান্ট মান আছে ভিতরে দেখো, 2 ইন্টু কি 0.85, 0.85, এই মানটাকে এরকম করো, তাহলে চলে আসবে 0.588 মানে 0.59। তো এমএন যেটা আমাদের টার্গেট ছিল, নমিনাল স্ট্রেংথ অথবা এভারেজ স্ট্রেংথ অফ দ্য বিম, সেটা তোমার সামনে ফর্মুলা আকারে, এবং এই ফর্মুলার মধ্যে আমরা সমস্ত মান জানলাম, জেনে যদি বসাই তাহলে এমএন এর মান পেয়ে যাবা। এবং এই ফর্মুলাতে এফ ওয়াই বসাবা কে এস আই ইউনিটে, এফ সি প্রাইম বসাবা কি কোন ইউনিটে, কে এস আই, মানে কি পার স্কোয়ার ইঞ্চ, আর আর বাকি বি ডি এগুলি তো বসবে ইঞ্চিতে, তাহলে মোমেন্টের ইউনিট পেয়ে যাবা, কিপ মোমেন্টের ইউনিট কিতে পাবা, কিপ ইঞ্চ, ফোর্স ইন্টু ডিস্টেন্স। সবসময় মোমেন্টকে কিপ ইঞ্চি ইউনিটে রাখার চেষ্টা করবা। তারপরের যে ব্যাপারটা সেটা আরো ইন্টারেস্টিং, খেয়াল করে দেখো এমইউর মান লেখা হয়েছে। এতক্ষণ তো আমরা বারবার বলে আসছি তোমাদেরকে যে জীবন ধারণ করার জন্য একজন মানুষের যতটুকু স্ট্রেংথ দরকার সেটাকে আমরা তার নমিনাল বা এভারেজ স্ট্রেংথ বলি। মানুষ কিন্তু কখনোই তার আলটিমেট স্ট্রেংথ সচরাচর ইউজ করে না প্রয়োজন ছাড়া। ডিমের ক্ষেত্রেও তাই, নর্মাল দৈনন্দিন তার যে লোডটা আসতেছে সেই লোডটা ক্যারি করার জন্য যেই মোমেন্ট লাগবে, সেই মোমেন্টের ক্ষমতাটা হচ্ছে তার স্ট্রেংথ, এবং ওটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ বা নমিনাল মোমেন্ট বা এভারেজ স্ট্রেংথ, সেটা সিম্বল হচ্ছে এম এন, এবং ফর্মুলা অলরেডি পেয়ে গেছি। এখানে সমস্ত মান বসালে আমরা এম এন এর মান পেয়ে যাব, কিন্তু আলটিমেট ক্ষমতার ফর্মুলা দেখো, আলটিমেট ক্ষমতা এম ইউ, আলটিমেট মোমেন্ট এম ইউ, ইউ মানে আলটিমেট, সমান ফাই এম এন, সামনে একটা দেখো ফাই বসানো আছে সেফটি ফ্যাক্টর, এবং এই সেফটি ফ্যাক্টরের নামও কি দেখো, ফাই সমান হচ্ছে স্ট্রেংথ কি রিডাকশন ফ্যাক্টর ফর সেফটি ইন ডিজাইন 0.9। বড় ইন্টারেস্টিং, খেয়াল করেছো, আমরা স্ট্রেংথ বাড়ানোর কথা চিন্তা করি আলটিমেটে, এখানে উল্টা কি দেখো, ফাইয়ের নাম কি স্ট্রেংথ রিডাকশন, মানে কমানো হচ্ছে। কেন কমানো হচ্ছে, ফর সেফটি ইন ডিজাইন, মান দেখো 0.9। তোমার ক্ষমতা যদি 100 কিপ হয়, আলটিমেট ক্ষমতা নিশ্চয় 90 কিপ হবে না, ডেফিনেটলি 200 কিপ 300 কিপ এটা হওয়ার কথা, আর এটাই স্বাভাবিক। কিন্তু বিমের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো জিনিস চলে আসছে, নমিনাল বা এভারেজ মোমেন্ট আলটিমেট থেকে বড়। কিরকম, মনে করো এম এন এর মান,
এটা হলো তার এভারেজ স্ট্রেংথ, কথার কথা 1000 কিপ ইঞ্চ পাইলা। হ্যাঁ, এটা হলো তার এভারেজ। কিন্তু এমইউ তার আল্টিমেট ক্ষমতা আরো বড় হওয়ার কথা। এমইউ সমান 5, 5 এর মান কত বসছে? 0.9, 5 গুণন mn, ও mn কত? 1000। তাহলে আল্টিমেট ক্ষমতা দেখো কত? 900 কিপ ইঞ্চ। উল্টা হয়ে গেল না? আল্টিমেট ক্ষমতা 100 কিপ ইঞ্চ কমে আছে এভারেজে চাইতে। কেন? সেফটি ইন ডিজাইন। তাহলে মানুষের ক্ষেত্রে চলে আসো। মনে করো দুদল ব্যক্তি কুস্তি লড়বে। দুদল ব্যক্তি কুস্তি লড়বে। যে শত্রু সে হচ্ছে চ্যাম্পিয়ন ছিল আগের বছরের কুস্তিতে। যে লড়বে সে চ্যাম্পিয়ন ছিল না কখনোই। না, মনে করো আমি যদি সময় দিয়ে বুঝাই আর কি, সময় দিয়ে মনে করো 2 ঘন্টা টানা কুস্তি লড়তে হবে, এটাই হচ্ছে কম্পিটিশন। কিন্তু যিনি কুস্তিতে চ্যাম্পিয়ন ছিলেন তিনি 2 ঘন্টা লড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যিনি নতুন লড়বেন তাকে নিয়ে আমরা চিন্তিত, তার আলটিমেট ক্ষমতা নিয়ে আমরা চিন্তিত। কিভাবে আমরা সেফ সাইডে থাকবো দেখো। মনে করো প্রিপারেশন চলতেছে, 2 মাস পরে কুস্তি প্রোগ্রাম। যিনি লড়বেন আজ নতুন, উনাকে আমরা প্রস্তুতি নেওয়াচ্ছি। কিভাবে ট্রেনিং? আমরা ধরে নিলাম উনি নর্মালি কিন্তু কুস্তি করেন, কুস্তি খেলেন। উনি ইজিলি 2 ঘন্টা কিন্তু সবসময় কুস্তি খেলেন, এভারেজে উনি 2 ঘন্টাই খেলেন। কম্পিটিশন সামনে, আমরা কি করলাম? এমএন কে এমইউ তে ট্রান্সফার করতেছি ব্যাক ব্যাক দিয়ে। দেখো আমরা ধরলাম না উনি 2 ঘন্টা পারেন না, উনি 1 ঘন্টা পারেন। তখন আমরা কি করলাম? যে আমরা জানলাম যে উনি 1 ঘন্টা পারেন, আরো 1 ঘন্টা উনাকে টিকে থাকতে হবে কুস্তিতে। এর জন্য খাওয়া দাওয়া, ব্যায়াম, পরিচর্যা, এক্সারসাইজ এবং মানে তোমার যে আমরা কি বলি যে খেলার যে প্র্যাকটিস, এগুলো চালায় গেলাম 2 মাস। কেন? ওই যে 1 ঘন্টা কম ধরে নেওয়ার কারণে 1 ঘন্টা ওনাকে আরো বেশি স্ট্রং বানানো হলো। আলটিমেটলি ভালো করে খেয়াল করে দেখো, একটু আগে বলছিলাম ওনার এভারেজ ক্ষমতাই ছিল 2 ঘন্টা, কিন্তু আলটিমেট করার সময় আমরা 1 ঘন্টা ব্যাক করলাম। সেই জন্য আরো 1 ঘন্টার যাতে লড়তে পারে, সেই জন্য তাকে আমরা পুরো 2 মাস ধরে প্রস্তুতি নেওয়াইলাম। আলটিমেট কিন্তু আসলে 3 ঘন্টা হয়ে গেছে তার। মুখে আমরা বললেও আলটিমেট কমাইছি, কিন্তু অরিজিনালি কিন্তু আলটিমেট তার এখন 3 ঘন্টা সে লড়তে পারবে, কারণ আমরা 1 ঘন্টার অতিরিক্ত শক্তি তাকে দিয়েছি। এখানেও তাই। mn 1000 কিপ ইঞ্চ, আমরা আলটিমেট ক্ষমতা ইউজ করার সময় আমরা চিন্তা করলাম না সে 1000 না 900 কিপ ইঞ্চ নিতে পারে আলটিমেট। এখন যা যেই ব্যক্তি যেই ব্যক্তির হাতে লড়বে, এম ইউ এবং এম এন কিন্তু একই ব্যক্তি না। এম এনটা কি? যিনি চ্যাম্পিয়ন ছিলেন কুস্তিতে তিনি। আর এম ইউ কি? যিনি লড়বেন, মানে যাকে ফেস করতে হচ্ছে সে এম ইউ। এখন এম এন হচ্ছে তোমার ওই ওই ব্যক্তি যিনি লড়তেছেন, উনি 2 ঘন্টা ইজিলি লড়েন, এবং যিনি লড়বেন উনিও 2 ঘন্টাই লড়েন। কিন্তু আমরা কি করলাম? সেফ সেটে থাকার জন্য এবং চ্যাম্পিয়ন যাতে হয় এই কনফার্ম করার জন্য তাকে ধরে নিলাম না সে 1 ঘন্টা কম পারে, আমরা 1 ঘন্টার প্রস্তুতি নইলাম। আলটিমেট ক্ষমতা কিন্তু তখন তার 3 ঘন্টা হয়ে গেল। এখানেও তাই। এম এন 1000 কিপ ইঞ্চ, আমরা যখন বিমকে ক্যারি করতে হবে এম ইউ ফেস করতে হবে। এখন আমরা যদি ধরে নেই সে কম পারে, তাহলে তাকে এখানে কত ভাগ? 10% কম পারে ধরা হয়েছে। 10% মানে দেখো 900 কিপ। এই যে 900 কিপ তার এমইউ, কিন্তু ফেস করতে হবে 1000 কিপ ইঞ্চিকে। তখন আরো 100 কিপ ইঞ্চ বাড়াইতে হবে তার এখন ক্ষমতা। আর 100 কিপ ইঞ্চ মোমেন্ট বাড়ানোর ক্ষমতা একমাত্র উপায় কি? বিমের সাইজ বাড়ানো এবং রেনফোর্সমেন্ট বাড়ানো। এখন তুমি যদি আরো 100 কিপ ইঞ্চ ক্ষমতা তার বাড়াও, অরিজিনালি খেয়াল করে তার কত ক্ষমতা? 1100।